ক্লাস নিচ্ছি ভাই, ক্লাস নিচ্ছি। Ya, sama sih ya, sambil ya. Kenapa? Jam itu. জি, আহ, আমরা আর 1 মিনিট মতো অপেক্ষা করব। অপেক্ষা করার পরে বাকি যারা আছেন তারা দু একজন যুক্ত হোক। আপনারা একজন গ্রুপে একটু এসএমএস করেন, গ্রুপে একটু এসএমএস করেন। হাসান আলী নামে একজন যুক্ত হয়েছিল, উনি কি আমাদের এর আগে ক্লাস করে নাই? আজকে প্রথম ক্লাস করছিল। ক্লাসটা করেছে কিন্তু পরবর্তী তাকে আমি আর খুঁজে পাইনি। কয়েকবার রেসপন্স করতে বলছি। হাসান আলী, হ্যাঁ। এখন আলামিন ভাই, আমরা ইন্ট্রো থেকে 5 ধারা পর্যন্ত অলরেডি আমরা ডিসকাস করেছি। তো আমি আপনার জন্য আমি আবার 3 ধারা থেকে আমি করছি। 2 ধারা আর 1 ধারা পড়া লাগবে না। আর ইনিশিয়ালে যেটা আছে ওইটা আপনি রেকর্ড ক্লাসটা একটু দেখে নিন। এখন 3 নাম্বার ধারা যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞার মধ্যে আপনার শুধুমাত্র এই যে বাধ্যবাধকতার যে সংজ্ঞাটা আছে, এটা শুধু দেখবেন যে এইটা এটা জাস্ট এই সংজ্ঞাটা জাস্ট একবার পড়বেন। আর শুধু পড়বেন যে আপনার আইন দ্বারা কার্যকরযোগ্য প্রতিটি কর্তব্য, এই প্রত্যেকটি কর্তব্যকে কি বলা হচ্ছে? বাধ্যবাধকতা। এই প্রত্যেকটি কর্তব্য এর নিচে একটা দাগ দিয়ে রাখবেন। আর সেভিংসে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন 3টা ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়, 3টা ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। একটা হলো চুক্তির মাধ্যমে যদি অধিকার না প্রতিষ্ঠিত হয়ে এগ্রিমেন্টের মাধ্যমে বা অঙ্গীকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আর 2 নাম্বারটা, চুক্তিতে যদি প্রতিকার দেওয়া থাকে, যেখানে প্রতিকার দেওয়া আছে সেখানে তো আর প্রতিকার চাওয়ার কোনো সুযোগ নাই। 3 নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে, রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে। আর আমরা 5 ধারাতে পড়েছি যে 5ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, 5ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। এখন যদি লিখিততে প্রশ্ন আসে আপনাদের যে কয়ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, পরীক্ষাতে কিন্তু আপনাদের লিখিততে এই প্রশ্নটা আসবে যে কয়ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তো এখন আপনারা এই 5 প্রকার লেখার পরেও যদি আপনারা অতিরিক্ত আরও 2-1 প্রকার লেখেন,
তাহলে তো লেখা যাবে না। আপনাদের এই 5ভাবেই লিখতে হবে, এই 5 প্রকারই লিখতে হবে। আপনারা যে আগে যে অ্যাসাইনমেন্টগুলো করেছিলেন, আমি কয়েকটা দেখেছিলাম যে তারা আপনারা অন্যান্য বই থেকে হয়তো বা গাইড বই থেকে দু একটা দিয়েছিলেন, এইগুলো দেওয়া যাবে না। মূল বইয়ে যেগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, মূল বইয়ের পয়েন্টগুলোই আপনাদের দিতে হবে এবং যতটুকু প্রয়োজন ততটুকু লিখবেন। আর সর্বপ্রথম ধারাটা উল্লেখ করবেন। এখন দেখেন, 1 নম্বরটা কোনো সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে। 1 নম্বর চলে গেলে 2 নম্বরটা কোনো কাজ করতে যদি কোনো ব্যক্তি বাধ্য থাকে। আমি এটা শর্টকাটে বলতেছি আলামিন ভাই, আমি একটু বিস্তারিত আলোচনা করেছিলাম, এটা শুধুমাত্র আপনাদের বোঝার জন্য শর্টকাটে বলতেছি। কোনো কাজ করতে যে ব্যক্তি বাধ্য, সেই কাজ করার আদেশ দানের মাধ্যমে। আর যে কাজ করতে বাধ্য না, সেই কাজ না করার আদেশ দানের মাধ্যমে। এটা আপনার না করাটা আপনার ইনজাংশনের মধ্যে পড়ে যাচ্ছে, 52, 53, 54, 55, 57। আর 4 নাম্বারটা আপনার কোনো ঘোষণার মাধ্যমে। এই ঘোষণাটা অবশ্যই ক্ষতিপূরণের রায় প্রদান হবে না, ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত। আর 5 নাম্বারটা আপনার কোনো রিসিভার নিয়োগের মাধ্যমে। রিসিভার নিয়োগের মাধ্যমে আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ব, তখন আমরা এই রিসিভার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রিসিভারকে, রিসিভার কেন নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে, এই বিষয়ে। এখন এই 5 প্রকারের প্রতিকার, এখন যদি এমসিকিউতে আসে যে আপনার কয়ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়, তাহলে 5 প্রকারের হবে। আর এখন এই 5 প্রকারের মধ্যে কোনোটা যদি আপনার মিসিং করে, 3টা আপনার অপশনে এইখান থেকে দিয়ে দিল, একটা আপনার বাইরে থেকে দিল, দিয়ে যদি বলে দিশের কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় না, যেমন দিল আপনার দখল গ্রহণ, খ নম্বরে দিল দখল প্রদান, তারপরে আপনার গ নম্বরে দিল ঘোষণা, আর ঘ নম্বরে দিল পার্টিশন, মানে বাটোয়ারা। তাহলে আপনারা একদম লিটারালি আপনারা উত্তর করবেন কি, বাটোয়ারা। সো এই যে বিষয়গুলো, এবং আমার যে এমসিকিউ আমি পরীক্ষা নিয়েছিলাম, আমার এমসিকিউ পরীক্ষা দেওয়ার পর আপনারা বুঝতে পেরেছিলেন আমার প্রশ্ন প্যাটার্ন কীরকমের হয়। এবং আমি যখন আরও অন্যান্য প্রশ্ন করব, যখন প্রশ্ন করব তখন আমার প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন। সো আমার প্রশ্নের উত্তর করতে হলে আপনাদের ডিপে জানতে হবে, বুঝতে হবে এবং সুন্দর করে উত্তর করতে হবে। আমি আপনাদের পরবর্তী পরীক্ষা হয়তো 1 থেকে 24 ধারা পর্যন্ত বা 22 ধারা পর্যন্ত নিব, আর বাকিগুলো আরেকটা পরীক্ষার মাধ্যমে নিব। এছাড়া 2টা পরীক্ষা নিব আমি। আর আগামী ক্লাসের আগে আপনাদের আমি আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনারা অ্যাসাইনমেন্টগুলো করে নিয়ে আসবেন। হ্যাঁ, এখন দেখেন 6 নম্বরে বলতেছে যে নিরোধমূলক প্রতিকার। নিরোধমূলক প্রতিকার, নিরোধমূলক প্রতিকার কাকে বলে? নিরোধমূলক প্রতিকার বলতে বোঝাইছে যে কোনো ব্যক্তির কোনো কাজ করতে সেই ব্যক্তি কি বাধ্য না, বা কোনো কাজ কোনো ব্যক্তির করা উচিত না। যদি উচিত না হয় তাহলে সেই ব্যক্তি সেই কাজ কি করবে না, করবে না, বা সেই কাজ তাকে দিয়ে করানো হবে না, এবং তাকে সে যেন ওই কাজ না করে, ওই কাজ না করানোর জন্য তার বিরুদ্ধে কী হবে, ইনজাংশন জারি করা হবে। তাহলে নিরোধমূলক প্রতিকার বলতে বোঝাচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো কাজ না করার জন্য আপনার রাইট থাকে, বা আপনার যদি কোনো কাজ করবে না, না করার জন্য বাধ্যবাধকতা থাকে, তাহলে সেই ব্যক্তির ওই কাজ না করার জন্য আদেশ প্রদান করা। এই আদেশ প্রদান করাটাই হলো আপনার কি নিরোধমূলক প্রতিকার, বা সে যেন ওই কাজটা না করে, ওই কাজটা প্রিভেন্ট করার জন্য ইনজাংশন জারি করা, এটাই হলো আপনার নিরোধমূলক প্রতিকার। এটা আপনার বলা আছে 5-এর গতে। 5-এর গতে কিসের কথা বলা আছে? নিরোধমূলক প্রতিকারের কথা বলা আছে। 6-এ বলা আছে নিরোধমূলক প্রতিকারের কথা। তারপরে 52, 53, 54, 55, 57 এইগুলোতে কি নিরোধমূলক প্রতিকারের কথা বলা আছে। তাহলে এখন যদি আপনাদের পরীক্ষায় আসে যে নিরোধমূলক প্রতিকার কাকে বলে এবং নিরোধমূলক প্রতিকার সংক্রান্ত আইন উল্লেখ করুন, তাহলে এইটা যদি পরীক্ষাতে আসে লিখিত, তাহলে কি উত্তর করবেন? যে নিরোধমূলক প্রতিকার বলতে বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি কোনো কাজ না করার জন্য যদি বাধ্যবাধকতা থাকে, তাহলে উক্ত ব্যক্তির ওই কাজ না করার আদেশ প্রদান করাই হলো নিরোধমূলক প্রতিকার। আর নিরোধমূলক প্রতিকার সংক্রান্ত আইন আছে 5-এর গতে, 6 ধারাতে,
52, 53, 54, 55 এবং 57 ধারাতে। তাহলে এই যদি আপনি যদি এইটুকু যদি লিখতে পারেন, এই 3-4টা কথা যদি লিখতে পারেন, তাহলে আপনি ওই প্রশ্নের পরিপূর্ণ নাম্বার পাবেন, ওই প্রশ্নের পরিপূর্ণ নাম্বার পাবেন। এখন আপনাদের লিখিতর ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা উত্তর করবেন, তার থেকে একটুও বেশি করবেন না। আর লিখিতর ক্ষেত্রে অবশ্যই আপনাদের ধারাটা উল্লেখ করতে হবে। আর এখান থেকে এমসিকিউ আসতে পারে, কি এমসিকিউ আসতে পারে যে নিরোধমূলক প্রতিকারের কথা কথাই বলা আছে। এখন যদি শুধুমাত্র 6 ধারা থাকে তাহলে শুধুমাত্র 6 ধারা উত্তর করবেন, যদি 5-এর গ থাকে তাহলে 5-এর গ উত্তর করবেন, ঠিক আছে? আর যদি দুইটাই থাকে তাহলে দুইটাই উত্তর করবেন। এটা গেল। এবার দেখেন সাবধারাতে আমরা একটা অন্যরকম একটা আইন বলবো, যে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন কি করা যাবে না, কার্যকর করা যাবে না। দণ্ডমূলক আইন কোনগুলো? যেমন আপনার ফৌজদারি দণ্ডবিধি, আপনার যেখানে শাস্তির কথা বলা আছে। আমরা জানি যে আপনার যে সুনির্দিষ্ট প্রতিকার আইন শুধুমাত্র সিভিলের ক্ষেত্রে প্রয়োগযোগ্য হয়, মানে দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে, ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে এটা প্রয়োগযোগ্যতা নাই। তাহলে এই ক্ষেত্রে আপনার দণ্ডমূলক আইন কোনগুলো? যে ক্ষেত্রে আপনার কারাদণ্ড প্রদান করা হয়, মানে শাস্তি প্রদান করা হয়, জেল দেওয়া হয়, সেগুলোকে বলা হচ্ছে আপনার দণ্ডমূলক আইন। আর এই দণ্ডমূলক আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। এই কথা বলা আছে আপনার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7 ধারাতে, ঠিক আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7 ধারাতে এটা বলা আছে। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে 6 ধারা আর 7 ধারা নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন করতে পারেন। আশা করতেছি প্রশ্ন নাই। এবার দেখেন আমরা 8 ধারাতে চলে যাব। 8 ধারা আর 9 ধারা, এই দুইটা ধারা আমাদের এক করে পড়তে হবে। এখন আপনাদের যে স্থাবর সম্পত্তি আছে না, মানে জমি জমা, বাড়ি গাড়ি, বাড়ি তারপরে জমি, এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি আপনার দখল করে নেয়, যদি কোনো ব্যক্তি আপনার কি করে মালিকানা দাবি করে, সেক্ষেত্রে আপনি মামলা করবেন কোন জায়গা, কোন আইন অনুযায়ী? তখন আপনার মামলা করতে হবে এই এসআর অ্যাক্ট অনুযায়ী। আর এই এসআর অ্যাক্টটা আপনার যখন আপনি অ্যাপ্লাই করবেন, এসআর অ্যাক্টটা যখন আপনি কোর্টে আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন এই এসআর অ্যাক্টটা এক্সিকিউট করার জন্য আপনার এই দেওয়ানি কার্যবিধিকে ফলো করা লাগবে। দেওয়ানি কার্যবিধির বিচার যে পদ্ধতি আছে, এই পদ্ধতি ফলো করে আপনি এই এসআর অ্যাক্টটা কী করবেন, এক্সিকিউট করবেন। কিভাবে আপনার আর্জি লিখতে হবে, কিভাবে আপনার কোন আদালতে আর্জি প্রদান করতে হবে, আপনার কোন আদালত বিচার করবে এবং কত দিনের মধ্যে বিচার করবে, কিভাবে বিচার করবে, বিস্তারিত বলা আছে কোথায়? দেওয়ানি কার্যবিধিতে, ঠিক আছে? এখন দেখেন 8 ধারাতে বলতেছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি তার দেওয়ানি কার্যবিধি অনুসারে নির্ধারিত পন্থায় কী করতে পারে, পুনরুদ্ধার করতে পারে। তাহলে এখানে 8 ধারাতে বলতেছে দেওয়ানি কার্যবিধি অনুসারে, দেওয়ানি কার্যবিধির পদ্ধতি অনুসারে কি করতে পারে, আপনার পুনরুদ্ধার করতে পারে। হ্যাঁ, এবার দেখেন এবার এই 8 ধারাতে একদম ডাইরেক্ট আপনার 2টা লাইনে আপনার শেষ করা আছে, কিন্তু 8 ধারা পড়া অনেক বেশি। 8 ধারাতে 2টা বিষয় প্রমাণ করতে হবে, একটা হলো যে আপনার বাদীর মালিকানা, আর একটা হলো দখলি শর্ত, পজেসরি রাইট। তাহলে আপনারা এখানে 2টা বিষয় মনে রাখবেন যে 8 ধারাতে কয়টা বিষয় প্রমাণ করতে হবে, 2টা বিষয়। একটা হলো মালিকানা, যে আপনি মালিকানা চাচ্ছেন বা ওই সম্পত্তির আপনি মালিক এটা দাবি করতেছেন, এটা যদি আপনার প্রমাণ করতে হয় তাহলে আপনার প্রমাণ করতে হবে কি, প্রথমে প্রমাণ করতে হবে মালিকানা, তারপরে দখলি শর্ত, আপনি ওই জমিতে দখলি ছিলেন বা ওই জমিতে দখলের হকদার আপনি, ওই সম্পত্তি দখলের হকদার আপনি। তাহলে এই 8 ধারাতে 2টা বিষয় কি করতে হবে, প্রমাণ করতে হবে। 1 নাম্বারটা কি, বাদীর মালিকানা, বাদীর মালিকানা। 2 নাম্বারটা দখলি শর্ত, দখলি শর্ত। তাহলে 2টা বিষয় পেয়ে গেলাম। শামীম ভাই, কি প্রমাণ করতে হবে বলেন তো? হ্যাঁ, কি?
মালিকানা দখলের শর্ত। হ্যাঁ, মালিকানা এবং দখলি শর্ত। এখন দেখেন, এই আপনার মালিকানা যদি আপনার যদি দাবি করেন এবং মালিকানা যদি আপনি চান, এইটা আপনার কত দিনের মধ্যে বা মালিক হইতে চান ওই সম্পত্তির, বা অন্য কোনো ব্যক্তি যদি আপনার মালিকানা দাবি করে, আপনি যদি ওই সম্পত্তির মালিক বলে ঘোষণা করে এবং আপনি যদি ওই সম্পত্তির মালিকানা ফিরে পেতে চান, তাহলে মামলা করতে পারেন কত দিনের মধ্যে? 12 বছরের মধ্যে। 12 বছরের মধ্যে। এটা আপনার তামাদি আইনের 142 ধারাতে বলা আছে, সরি 142 অনুচ্ছেদে বলা আছে। আমরা কিন্তু কিছুদিন আগেই আমরা রিসেন্টলি আমরা তামাদি আইন শেষ করলাম। তাহলে এই এসআর অ্যাক্টের সাথে যতগুলো অনুচ্ছেদ কানেক্টেড প্রত্যেকটা অনুচ্ছেদে কী করতে হবে? আপনার খুব মনোযোগ সহকারে পড়তে হবে। এখন এই যে 42 অনুচ্ছেদ চলে আসলো তামাদি আইনের, এই 42 অনুচ্ছেদ আপনার এই 8 ধারার পাশে লিখে রাখেন যে 8 বছরের মধ্যে মামলা করতে হবে। এটা বলা আছে তামাদি আইনের 142 অনুচ্ছেদে। 142 অনুচ্ছেদে। তাহলে আমরা তামাদি আইনের 42 অনুচ্ছেদ, 142 অনুচ্ছেদ আমরা এসআর অ্যাক্টের সাথে কানেক্ট করে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা একটা অনুচ্ছেদ আমরা সেপারেট করে পড়ে ফেললাম। তাহলে এইটা কিন্তু আমরা পরবর্তীতে সামনে আসার সাথে সাথে আমরা এটা পড়ে ফেলতে পারি। আমি আপনাদের তামাদি আইন যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা এই তামাদি আইনের যে অনুচ্ছেদগুলো আছে, আমি 50 থেকে আপনার সর্বোচ্চ 45 থেকে 48টা অনুচ্ছেদ পড়াবো এবং এই অনুচ্ছেদগুলো 3টা ভাগে ভাগ করব। একটা এসআর অ্যাক্টের সাথে ভাগ করব, একটা দেওয়ানি কার্যবিধির সাথে ভাগ করব, আরেকটা ভাগ করব আপনার ফৌজদারি কার্যবিধির আপিলের সাথে। তখন আমরা এসআর অ্যাক্টের সাথে কানেক্ট করা অলরেডি আমরা শুরু করেছি। এসআর অ্যাক্টের সাথে কানেক্ট করা অলরেডি শুরু করেছি। তাহলে আমরা 1 নম্বরটা পেয়ে গেলাম 142 অনুচ্ছেদ। 142 অনুচ্ছেদ অনুযায়ী সম্পত্তির মালিকানার জন্য মামলা করতে হয় 12 বছরের মধ্যে। এইটা আপনার তাহলে কি হইল? এইটা আপনার 142 অনুচ্ছেদে বলা আছে। এটা 8 ধারার সাথে কানেক্টেড। এবার চলে যাব, দেখেন, দখলের অধিকারী কোনো ব্যক্তি 8 ধারার অধীন মোকদ্দমা দায়ের করতে পারে। দখলের অধিকার বলতে মালিক এবং দখলদার হিসাবে দখলের অধিকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখন দেখেন, বাদী শর্তসহ দখলের অধিকারের মামলা করতে চাইলে তাকে অবশ্যই কি করতে হবে? 42 ধারার সাথে মামলা করতে হবে, মানে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। এটা আপনার এরকমের, আপনি শুধুমাত্র মালিক হইতে চাইলেন কিন্তু সম্পত্তির দখল চাইলেন না। ধরেন আলামিন ভাই বর্তমানে যে বাসায় অবস্থান করতেছে, শামীম ভাই যে আলামিন ভাইদের মাইরে মুড়ে বাসা থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে আলামিন ভাই কোর্টে চলে আসলো। কোর্টে এসে বলতেছে এই বাড়ির মালিক আমার বাবা, এই সম্পত্তি আমি ফেরত চাই। দেখুন, আলামিন ভাই শুধুমাত্র মালিকানার জন্য মামলা করলো। আলামিন ভাই কোর্টে যে একবারও বলে নাই ওই সম্পত্তির দখলও আমি চাই। এইটা বললে কোর্ট কিন্তু তখন কিন্তু আপনার রায় দিবে না। রায় দিবে কখন? যখন আপনি মালিকানাও চাইবেন এবং ওই বাড়ির দখলও চাইবেন। ঠিক আছে? আর যখন আপনি দখল চাইতে যাবেন তখন আপনার এই 42 ধারার এসআর অ্যাক্টের 42 ধারার ঘোষণা করে বা ঘোষণা চেয়ে তারপরে আপনার 8 ধারার 42 ধারা একসাথে পেঁচায় আপনার মামলা করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? কেউ যদি ক্লিয়ার না হন আমি আবার বলবো। ক্লিয়ার হয়েছেন? এনিওয়ান? আরেকটু রিপিট করলে ক্লিয়ার হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখেন, এই যে আমি যে উদাহরণটা দিলাম যে আলামিন ভাইয়ের একটা বাসা ছিল, বাড়ি ছিল, ওই বাড়িতে শামীম ভাই আর ডিপয় আর সৈকত ভাই এই কয়জন মিলে কি করলো? আলামিন ভাইয়ের বাসায় গেল। এই 3 জন আমি যাদের নাম বললাম, এই 3 জন রাজনৈতিকভাবে খুব পাওয়ারফুল ব্যক্তি। তারা আলামিন ভাইদের বাসা থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে তখন আলামিন ভাইদের ওই বাসাটা হলো তার বাবার পৈতৃক সূত্রে পাওয়া। তো এখন এরা যদি বের করে দিচ্ছে আলামিন ভাই তখন নিশ্চয়ই যাবে, বা এরা বের করে দিয়ে বলতেছে এই বাড়ির মালিক আমি বা আমরা। তখন আলামিন ভাই কি চাবে? যে না, ওই বাড়ির মালিক ইরা না, এই শামীম, ডিপয়, সৈকত, মুশফিক ইরা না, এই বাড়ির মালিক আমি, আমার বাবার থেকে আমি পৈতৃক সূত্রে এই জমির মালিক হয়েছি। এখন আলামিন ভাই কোর্টে যখন মামলা করবে তখন এই 8 ধারা অনুযায়ী শুধুমাত্র মালিকানার জন্য মামলা করতে পারবে, শুধুমাত্র মালিকানার জন্য মামলা করে। এখন যদি দখলের জন্য মামলা করতে চাই, মানে মালিকানাও চাই এবং ওই সম্পত্তিতে আলামিন ভাই বসবাসও করতে চাই, মানে ওই সম্পত্তির মালিক আলামিন ভাই এইটা চাই এবং
ওই সম্পত্তিতে দখল ফিরে চাই। দখল ফিরে চাওয়া মানে কি, এই যে শামীম, ডিপয়, মুশফিক, সৈকত এদের ওই বাসা থেকে বের করে দিয়ে আলামিনের বাইরে থাকতে চাই। যখন থাকতে চাবে তখন আমরা 42 ধারাতে পড়বো কি ঘোষণামূলক মোকদ্দমা। তো এই তাহলে কি 42 ধারা অনুযায়ী এই আপনার দখলের অধিকারী এইটা ঘোষণা চেয়ে আর 8 ধারা মালিকানা, এই দুইটা মিলে একসাথে পেঁচায়ে আপনার 8 ধারা আর 42 ধারা মিলে মামলা করতে হবে। ঠিক আছে, এইটাই হলো কি মূল বক্তব্য। এবার বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার হয়ে গেছে। আর অন্যান্য একজনও কি বুঝতে পারে না এরকম কেউ আছেন? আপনারা বুঝতে না পারলে আমি আপনাদের একটা কথা সবসময় বলি যে পড়ালেখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, পড়ালেখার ক্ষেত্রে জানার কোনো শেষ নাই। আপনারা যখন শিখতে আসবেন বা শিখবেন তখন নিতান্তই আপনারা স্টুডেন্ট। শেখার ক্ষেত্রে কোনো হেজিটেশন কাজ করবে না আপনাদের। যখন শিখবেন তখন মন উজাড় করে শিখবেন, আর যখন মানুষকে জ্ঞান দিবেন, মানুষকে দিবেন, তখন উজাড় করে আবার দিবেন। সো যখন আপনারা শিখবেন তখন একদম মনস্থির করে খুব মনোযোগ সহকারে যতটুকু পারেন শিখে নেবেন। কারো যদি জি ভাইয়া, অনেক কিছুই বুঝি না, এগুলো আস্তে আস্তে বুঝাই দিন। জি জি, যদি যদি যেটা আপনারা বুঝতে পারবেন না, যেটা বুঝবেন না, আমাকে প্রশ্ন করবেন, যে কোনো ধরনের প্রশ্ন করবেন। হ্যাঁ, মুশফিক ভাই কি যেন বলছিলেন। আট ধারাটা একটু সংক্ষেপে বলেন, শর্টলি ভাবে। হ্যাঁ, দেখেন আমি আগে যে উদাহরণটা দিলাম ওই উদাহরণ ব্যতীত আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন যে এই মুশফিক ভাইয়েরদের 5% জমি আছে, 5% ধান জমি আছে। ধান জমি তো বুঝেন, এখন তো বর্ষাকাল আসছে কিনা আমি শিওর জানি না, বৃষ্টি হচ্ছে অনেক, সো আমরা ধরে নিচ্ছি বর্ষাকাল। বর্ষাকাল হয়তো আরও কয়েকদিন পরে আসবে। তো এখন আপনাদের জমি আছে 5%। এই 5% জমি সৈকত, ডিপয়, মুন্নি, শামীম এবং আলামিন এই কয়জন মিলে ওরা এই 5জন ব্যক্তি রাজনৈতিকভাবে পাওয়ারফুল ব্যক্তি। তো এরা আপনার ওই 5% জমি দখল করে এনেছে। দখল করে নিয়ে লোকে সমাজে বলে বেড়াচ্ছে যে এই মুশফিকের 5% জমি ওগের না, এই 5% জমি মালিক আমরা, জমির মালিক আমরা এখানে বসবাস, আমরা এখানে এই সম্পত্তি চাষ করব, এই সম্পত্তির মালিক আমরা। এখন মুশফিক ভাই আপনি কি করবেন? তাহলে অবশ্যই আপনি মালিকানা চাইবেন এবং ওই সম্পত্তি দখল চাইবেন। যখন আপনি মালিকানা চাইলেন কিন্তু দখল চাইলেন না, মানে শুধুমাত্র মালিকানা চাইলেন, দখল চাইলেন না, তখন কিন্তু কোর্ট কিন্তু আপনার অর্ডার দিবে না বা ডিগ্রি প্রদান করবে না। তখন আপনার কি করতে হবে? মালিকানাও চাইতে হবে এবং ওই সম্পত্তির দখলও চাইতে হবে। এর মূল বিধানটা হলো যখন আপনার আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার অধিকার আছে তখন আপনার আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। আর এই দখল চাওয়াটা হলো আনুষঙ্গিক অধিকার বা প্রতিকার। এইটা আমরা যখন 42 ধারা পড়াবো তখন আমি আরেকটু ক্লিয়ার করব। তো যখন আপনারা এই শুধু মালিকানা চাইবেন তখন কিন্তু আপনার আদালত ডিগ্রি প্রদান করবেন না, তখন আপনার কি করতে হবে? মালিকানার পাশাপাশি দখলও চাইতে হবে। যখন আপনি এই দুইটা চাইবেন তখন আপনার এই 8 ধারার 42 ধারা একসাথে পেঁচায় আপনার মামলা করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? আমি যখন 42 ধারা পড়াবো তখন আবার আমি বিস্তারিত আবার এই 8 ধারাতে এসে আরও বিস্তারিত বুঝতে পারবেন। তখন যখন আমি আনুষঙ্গিক প্রতিকার পড়াবো, যখন আপনি ঘোষণামূলক মোকদ্দমা কাকে বলে এটা পড়াবো, তখন আমি 8 ধারাকে আবার কানেক্ট করব। আলামিন ভাই, মুশফিক ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন যে এই 8 ধারাতে আপনার সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, 8 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, কিন্তু 9 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। সরকার যে কোনো সময় যে কোনো জায়গায় দখল নিতে পারে। ঠিক আছে, দখল নিতে পারে। দখল নিলে সেক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন না সরকারের বিরুদ্ধে। তবে সরকার যদি ধরেন আপনার বসবাসের স্থানে আপনি এখানে ধরেন যে মুন্নি যেখানে এখন বসবাস করতেছে ওই বাড়ির বাইরে একটা রাস্তা চলে গেছে, রাস্তাটা বর্ধিত করবে। রাস্তাটা বর্ধিত করার জন্য ওই মুন্নিকের বাড়ি আপনার কি করা লাগবে? ভেঙে ফেলা লাগবে, ভেঙে ওই রাস্তা দিয়েও আপনার রাস্তা করা লাগবে। এখন সরকার কি করলো? সরকার ঘোষণা দিল মুন্নিকের রাস্তা ভেঙে ফেলা হবে, বাড়ি ভেঙে ফেলা হবে, বাড়ি ভেঙে রাস্তা করা হবে। এখন তাহলে ওইটা অবশ্যই একুইজেশন করবে। যখন একুইজেশন করবে তখন কিন্তু আপনার এই মুন্নিকের বাড়ি আর থাকতেছে না। তখন যখন বাড়ি থাকবে তাহলে মুন্নিরা কোথায় বসবাস করবে?
তখন কিন্তু মুন্নিরা কী করতে পারবে, সরকারের বিরুদ্ধে মামলা করে যে বলতে পারে যে আমাদের এই বাড়িটা পৈতৃক সূত্রে পাওয়া, আমাদের একমাত্র আশ্রয়স্থল, এগুলো আর কি গ্রাউন্ড, এইগুলো গ্রাউন্ড একমাত্র আশ্রয়স্থল। তো এখন যদি আমরা যদি বাড়িটা নিয়ে নেন তাহলে আমাদের বসবাসের আর কোনো জায়গা নাই। সো এইটা আপনারা বলবেন কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে রিট করবেন সুপ্রিম কোর্টে। যখন আপনি রিট করতেছেন, এই ধরনের গ্রাউন্ড দিয়ে কথা বলতেছেন, তখন কিন্তু আপনার সরকার কিন্তু আপনার হয় বিকল্প ব্যবস্থা করবে, তাহলে আপনার রাস্তার পথ চেঞ্জ করে নেবে। ঠিক আছে? সো মালিকানার জন্য আপনি কি করতে পারেন, ৮ ধারা অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। ঠিক আছে? কিন্তু দখল গ্রহণের জন্য আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। আর দেখেন, এই ৮ ধারা অনুযায়ী কি করা যায়? আপিল করা যায় এবং রিভিউ করা যায়, রিভিশন করা যায় না। আপিল করা যায় এবং রিভিউ করা যায়, আপিল করা যায় এবং রিভিউ করা যায়। এই ৮ ধারার প্রতিকার কি? আপিল এবং রিভিউ। ডিপয় ৮ ধারার প্রতিকার কি? ডিপয় আপিল এবং রিভিউ। আপিল এবং রিভিউ, স্যার আপিল এবং আপিল এবং রিভিউ। হ্যাঁ, তারপর দেখেন এই মালিকানার জন্য আপনার রিভিশন করা যায় না 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 রিভিশন করা যাবে না, আচ্ছা, রিভিশন করা যাবে না, রেফারেন্স চাওয়া যাবে না। ঠিক আছে? শুধুমাত্র আপিল করা যাবে এবং রিভিউ করা যাবে। এখন দেখেন, শুধুমাত্র এই ৮ ধারাতে প্রমাণ করতে হবে মালিকানা এবং শর্ত প্রমাণ করতে হবে, দখল প্রমাণ করার প্রয়োজন নাই। আর আপনারা এর আগে যেটা বললাম ওইটা। আর এই ৮ ধারার মামলা আপনার কীভাবে পরিচালিত হবে, এটা আপনার দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আপনার কী করতে হবে? পুনরুদ্ধার করতে হবে, দেওয়ানি কার্যবিধির নিয়ম অনুসরণ করতে হবে। এই গেল আপনার ৮ ধারার সংক্ষিপ্ত বিবরণ বা সংক্ষিপ্ত এমসিকিউ। এই ৮ ধারা থেকে আপনার অনেকগুলো এমসিকিউ আসার মতো, যেমন আপনার ১২ বছরের মধ্যে মামলা করতে হয়, ১৪২ অনুচ্ছেদে বলা আছে, আপিল করা যায়, রিভিউ করা যায়। শুধু এখন যদি প্রশ্নতে আপিল রিভিউ দুইটাই এসে দুইটাই দিবেন, শুধু রিভিউ কিন্তু করা যাচ্ছে না। আবার আপনার রিভিউ এবং আপিল দুইটাই, এখন প্রশ্ন যদি দুইটাই দেখা যায় দুইটাই দেখাবেন। ঠিক আছে? আপিল রিভিউ করা যায়, কোর্ট ফি দিতে হবে, আপনার অ্যাডভেলোরেনমেন্ট কোর্ট ফি দিতে হয়, আনুপাতিক হারে কোর্ট ফি দিতে হয়। দেখুন, আর অন্যান্য যেগুলো আছে এমসিকিউ, যেটা আপনার দুইটা বিষয় প্রমাণ করতে হয়, একটা হলো আপনার বাদীর শর্ত আর একটা দখলি শর্ত। ঠিক আছে? সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। এই যে প্রত্যেকটা জায়গা থেকে আপনার কি করতে হবে, এমসিকিউ আসার মতো। ৮ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এত বেশি গুরুত্বপূর্ণ যেটা বলার অপেক্ষা রাখে না। ৮ ধারা ৯ ধারা খুবই গুরুত্বপূর্ণ। আমি ৮ ধারা 9 ধারার মধ্যে যখন পার্থক্য পড়াবো, তখন আপনারা এই বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, ৯ ধারাতে বলতেছে যে, আমি এবার ৯ ধারাতে চলে যাচ্ছি। ৯ ধারাতে বলতে স্থাবর সম্পত্তির দখলচ্যুত হলে দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা। আমরা ৮ ধারাতে পাইলাম মালিকানার জন্য মামলা, আর 9 ধারাতে পড়বো আমরা দখল উদ্ধারের জন্য মামলা। শুধুমাত্র দখল, এখানে কিন্তু মালিকানার কোনো প্রশ্নই আসবে না। 9 ধারাতে মালিকানার কোনো প্রশ্নই আসবে না, ৮ ধারাতে মালিকানা। ঠিক আছে? আর দখল আর মালিকানা দুইটা একসাথে যখন হবে, তখন ৮ আর 42 ধারা চলে আসবে। ক্লিয়ার হয়েছেন? শুধুমাত্র মালিকানা ৮ ধারা, শুধুমাত্র দখল 9 ধারা, মালিকানা আর দখল 8 ধারা আর 42 ধারা। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আলামিন ভাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি হ্যাঁ, বুঝতে পারছি না বুঝতে পারলে প্রশ্ন করবেন। ঠিক আছে? হ্যাঁ, দেখেন, যদি কোনো ব্যক্তি তার অসম্মতিতে আইনগত পন্থা ব্যতীত এবং তার অসম্মতিতে এবং আইনগত পন্থা ব্যতীত বেদখল করে, তাহলে সে বা তার দাবিদার বা প্রতিনিধি ব্যক্তি মামলার মাধ্যমে কি করতে পারে? দখল পুনরুদ্ধার করতে পারে। এই একটা লাইনের মধ্যে আমি কিন্তু কয়েকটা এমসিকিউ পাইলাম। তাহলে কয়ভাবে আপনার বেদখল হইতে পারে? যে সম্পত্তির মালিক তার সম্মতি ছাড়া যদি বেদখল করে, আর কোনো আইনগত পন্থা ব্যতীত। এখন আপনার ডিপয়দের যে বাড়ি আছে, ওই বাড়িটা আমি ডিপয়কে বললাম যে, ডিপয়, আমি তোমার বাসায় কয়েকদিন থাকতে চাচ্ছি। তা ডিপয় বললো, ঠিক আছে ভাই, আপনি থাকেন। তাহলে এটা আমি কি করলাম? তার সম্মতি নিয়ে থাকলাম। এইটা কিন্তু আপনার বেদখল করা হইল না। যখন আমি ডিপয়ের কি করব, ওর সম্মতি ব্যতীত জোরপূর্বকভাবে কি করব? বেদখল করে দিব, ওদের বাসা থেকে বের করে দিব, তখন সেটা কি হয়ে যাবে? আপনার বেদখল হয়ে যাবে। ঠিক আছে? আইনগত পন্থা ব্যতীত
বা আপনার সম্মতি ব্যতীত বেদখল হয়ে যাবে। আর এখন কথা হলো, যদি কোর্ট যদি নির্দেশ দেয় যে এই সম্পত্তিতে আপনি এখন থেকে দখল গ্রহণ করেন, তাহলে সেটা কী হলো, আইনগত পন্থায় বেদখল করা হলো, এই ক্ষেত্রে মামলা করতে পারবেন না। এখন মূল প্রশ্ন হলো যে আপনার, বা মূল পয়েন্ট হলো আপনাদের দুইটা। একটা হলো যে যে সম্পত্তির মালিক তার সম্মতি ছাড়া ওই সম্পত্তি বেদখল করতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হলো যে আইনগত কোনো পন্থা ব্যতীত। আইনগত পন্থা কী বোঝাচ্ছে, যেমন কোর্টের আদেশ, ঠিক আছে, কোর্টের আদেশ, এই কোর্টের আদেশ ব্যতীত অন্য কোনো মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো যে সম্মতি ব্যতীত, আরেকটা জিনিস পাইলাম হলো যে কোর্টের বা আইনগত পন্থা ব্যতীত বেদখল করতে হবে। এখন এই 9 ধারায় মামলা করতে পারবে কে কে? যে ব্যক্তিকে বেদখল করা হয়েছে এবং ওই ব্যক্তির প্রতিনিধি, 2 জন ব্যক্তি মামলা করতে পারবে। এই 9 ধারাতে 2 জন ব্যক্তি মামলা করতে পারবে, যে আপনার কি হয়েছে, বেদখল হয়েছে, আর যে বেদখল হয়েছে তার আইনগত প্রতিনিধি, এই 2 জন ব্যক্তি মামলা করতে পারবে। এখন প্রমাণ করতে হবে কি? এই 9 ধারাতে প্রমাণ করতে হবে 2টা বিষয়। তাহলে আমরা পাইলাম 2 পদ্ধতিতে বেদখল করা যায়, 2 জন ব্যক্তি আপনার মামলা করতে পারে, আর 2টা বিষয় প্রমাণ করতে হবে। একটা হলো যে দখল প্রমাণ করতে হবে, আর একটা বেদখল প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে দখল আর বেদখল, মানে ওই ডিপয়রা ওই সম্পত্তিতে দখল ছিল, পরবর্তীতে বেদখল করেছে। তাহলে প্রমাণ হলো কয়টা? 2টা বিষয়, একটা হলো দখল আর একটা বেদখল। হ্যাঁ, তাহলে আপনারা 2টা জিনিস পেয়ে গেলেন। এইবার আমি চলে যাব এই দখল এবং বেদখল, বা কোনো ব্যক্তিকে যদি বেদখল করা হয় তাহলে মামলা করতে হবে কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। এটা বলা আছে তামাদি আইনের 3 অনুচ্ছেদে, তামাদি আইনের 3 অনুচ্ছেদে আছে। তাহলে আমরা তামাদি আইনের 2টা অনুচ্ছেদে আমরা এছাড়া একটার সাথে কানেক্ট করে ফেলাম। একটা হলো 42, এটা হলো 8 ধারার সাথে, আর একটা 9 ধারার সাথে, অনুচ্ছেদ 3, এটা হলো আপনার 6 বছরের মধ্যে। একটা হলো মালিকানার জন্য মামলা, আর একটা হলো দখল উদ্ধারের জন্য মামলা। তাহলে দখল উদ্ধার যখন হবে তখন তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুযায়ী মামলা করতে হবে কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। ক্লিয়ার হয়েছেন? 6 মাস, নট 6 বছর, 6 মাস, অনুচ্ছেদ 3 তামাদি আইনের। বুঝতে পেরেছেন? না বুঝলে প্রশ্ন করেন, আমি আবার বোঝাচ্ছি। খুব দ্রুতই আপনাদের আমি বোর্ডে ক্লাস নিব, বোর্ডে নেওয়ার চেষ্টা করব, কারণ অনেক বিষয় আপনাদের লিখে দিলে পারে আপনাদের আরেকটু ভালোভাবে সুবিধা হবে, এবং যেখানে লেখা প্রয়োজন বা যেখানে তখন আমি বোর্ডে লিখে আপনাদের আমি করব, ঠিক আছে। খুব দ্রুতই আমি বোর্ডে আর কি ক্লাস নিব। হ্যাঁ, তাহলে আপনারা এটা তো বুঝতে পারলেন, তাই না? এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 9 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, আমি বলেছিলাম, তাই তো? সরকারের বিরুদ্ধে 9 ধারাতে মামলা করা যায় না, কিন্তু 8 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। এখানে প্রতিকার হবে শুধুমাত্র রিভিশন। 9 ধারার প্রতিকার হবে শুধুমাত্র রিভিশন। এখন রিভিশন করা যায় কোন ক্ষেত্রে জানেন? শুধুমাত্র যদি আইনগত কোনো ভুল থাকে, আইনগত যদি কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে রিভিশন করা যায়, অন্যান্য ক্ষেত্রে রিভিশন করা যায় না। তো এখন শুধুমাত্র কি করা যাবে, আপনার মানে বিচারকের যদি ভুল থাকে, বিচারকের ভুলের ক্ষেত্রে রিভিশন করা যায়, পার্টির ভুলের ক্ষেত্রে যায় না। তখন 9 ধারাতে শুধুমাত্র কি হবে, শুধুমাত্র প্রতিকার হলো রিভিশন। এখানে আপনার আপিল করতে পারবেন না, রিভিউ করতে পারবেন না। তারপর দেখেন 9 ধারাতে কোর্ট ফি দিতে হবে হাফ অফ অ্যাড ভ্যালোরেম, মানে আনুপাতিক হারের অর্ধেক, আনুপাতিক হারের অর্ধেক কোর্ট ফি দিতে হবে। এখানে যেটা বললাম, আর এই 9 ধারাটা নিয়ন্ত্রিত হবে কোন আইন অনুযায়ী? এসআর অ্যাক্ট অনুযায়ী। আমরা দেখলাম 8 ধারা নিয়ন্ত্রিত হয় কোন আইন অনুযায়ী? দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। আর 9 ধারা নিয়ন্ত্রিত হয় এই সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী, মানে ওই নিজ আইনই আপনার এটাকে 9 ধারাকে কন্ট্রোল করবে। আর 8 ধারা কন্ট্রোল করবে কোনটা? দেওয়ানি কার্যবিধি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন আমরা 8 ধারার 9 ধারার মধ্যে পার্থক্য বের করব। 8 ধারার 9 ধারার মধ্যে পার্থক্য বের করব। আমরা প্রথমেই পাইলাম 8 ধারাতে পাইলাম কি? 8 ধারা হলো মালিকানা সংক্রান্ত, 8 ধারা মালিকানা সংক্রান্ত, আর 9 ধারা হলো দখল সংক্রান্ত। 8 ধারাতে আপনার মামলা করতে হয় 12 বছরের মধ্যে, অনুচ্ছেদ কত? 42। আর 9 ধারাতে মানে আপনার কি করতে হয়? মামলা করতে হয় 6 মাসের মধ্যে, অনুচ্ছেদ কত? 3। এখন দেখেন এইটাতে আপনার
সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। 8 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, 9 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। 8 ধারার কোর্ট ফি হলো আপনার অ্যাড ভ্যালোরেম, আর 9 ধারার কোর্ট ফি হাফ অফ অ্যাড ভ্যালোরেম। এই যে আমি যতগুলো পয়েন্ট বলতেছি প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনার এমসিকিউ হবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনার কী হবে, এক একটা এমসিকিউ হবে। একটা জায়গায় একটা পয়েন্টও বাদ দিবেন না 8 আর 9 ধারার, ঠিক আছে? আমি যতগুলো পয়েন্ট বলেছি প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনার কী হবে, এমসিকিউ হওয়ার মতো পয়েন্ট। হ্যাঁ, তারপর দেখেন 8 ধারার প্রতিকার ছিল কি আলামিন ভাই? 8 ধারার প্রতিকার কি ছিল? মাত্র রিভিশন। আপিল আর রিভিউ। 8 ধারার প্রতিকার ছিল আপিল আর রিভিউ, আর 9 ধারার প্রতিকার ছিল শুধুমাত্র রিভিশন, ঠিক আছে? শুধুমাত্র রিভিশন। এখন দেখেন 8 ধারাতে রেড জুডিকাটা প্রযোজ্য হয়, 9 ধারাতে রেড জুডিকাটা প্রযোজ্য হয় না। এটা কেন হয় না এইটা আমি এখন আলোচনা করব। দেখেন, যদি আপনি দখলের জন্য আপনি কি করলেন, দখল পুনরুদ্ধারের জন্য আপনি একটা মামলা করলেন। আলামিন ভাই দখল পুনরুদ্ধারের জন্য ঢাকা জজ কোর্টে একটা কি করলো, মামলা করলো। মামলা করার পরে মামলাটা খারিজ হয়ে গেল। মামলাটা খারিজ হয়ে গেলে আলামিন ভাই তখন মামলা করলে আবার মামলা করবে, কি মামলা করবে? মালিকানা সহ দখলের মামলা করবে। প্রথমে মামলা করলো 9 ধারাতে দখলের মামলা করলো, মামলাটা খারিজ হয়ে গেল। তখন আলামিন ভাই বলল যে আমি তো আমার কাছে দখল নিয়ে গেছে, আমি দখল উদ্ধারের জন্য মামলা করলাম, মামলাটা খারিজ করে দিল, আমি তো জমির মালিক, তাহলে এবারে মালিকানা সহ আমি দখলের উদ্ধারের মামলা করব। তখন কি করতে হবে? 8 ধারার 42 ধারা পেঁচায়ে আলামিন ভাই মামলা করলে সেই মামলাটা দাঁড়ায় যাবে। তাহলে দেখেন মামলাটা একবার খারিজ হয়ে যাচ্ছে, দখল আপনার একবার খারিজ হয়ে যাচ্ছে দখল উদ্ধারের মামলা, পরবর্তীতে আবার মামলা দায়ের করা যাচ্ছে। আর রেজুডিকাটা বলতে বোঝাচ্ছে যে মামলা একবার নিষ্পত্তি হয়ে যায় সেই বিষয় নিয়ে আর মামলা দায়ের করা যায় না। কিন্তু 9 ধারাতে কি হচ্ছে, যে একবার নিষ্পত্তি হয়ে গেছে তারপরেও আবার মামলা দায়ের করা যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? 8 ধারাতে আপনার রেস জুডিকাটা মামলা করা যাবে না, আর হচ্ছে মানে 9 ধারাতে রেস জুডিকাটার ইয়েটা হবে, মানে হ্যাঁ, আপনার 9 মামলা করা ধারাতে যাবে রেড আবার। জুডিকাটা প্রযোজ্য নয়, রেড জুডিকাটা 9 ধারাতে প্রযোজ্য নয়, কিন্তু 8 ধারাতে রেড জুডিকাটা প্রযোজ্য। হাসান কি শুনতে পাচ্ছেন? হাসান আলী কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশা করতেছি ভাই শুনতেছেন। হ্যাঁ, এখন দেখেন তাহলে এই যে ধরেন রেজুডিকাটা বলতে বোঝাচ্ছে, রেজুডিকাটা আপনার বলা আছে দেওয়ানি কার্যবিধির কততে 11 ধারাতে বলা আছে, ফৌজদারি কার্যবিধির 403 ধারাতে বলা আছে, আরও অসংখ্য আপনার সংবিধানের 35-2 বলা আছে, আরও অসংখ্য জায়গায় বলা আছে। আমি এইগুলো আপনার লিস্ট করে করে দিব, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। সো এখন আপনারা দেখলেন যে 9 ধারাতে রেজুডিকাটা প্রযোজ্য নয়, আর 8 ধারাতে প্রযোজ্য। মানে আপনি মালিকানা নিয়ে যদি আপনি একবার মামলা করেন, মামলাটা যদি খারিজ হয়ে যায় তাহলে ওই সম্পত্তির মালিকানা নিয়ে আপনারা মামলা করতে পারতেছেন না। আর যদি আপনি দখল উদ্ধারের জন্য মামলা করলেন, দখল পুনরুদ্ধারের জন্য মামলা করলেন, মামলাটা খারিজ হয়ে গেল, তখন আপনি একটু টেকনিক্যালি কী করবেন, আপনি অ্যাডভোকেসি ব্রেন খাটাবেন। অ্যাডভোকেসি ব্রেন খাটায় আপনি তখন মালিকানা সহ দখল উদ্ধারের মামলা করবেন, মালিকানা সহ দখলের উদ্ধারের মামলা করতে পারবেন। তো এখন আপনি তো পুনরায় আবার মামলা করতে পারতেছেন দখল উদ্ধারের জন্য, তাহলে তো আপনার এখানে রেস জুডিকাটা প্রযোজ্য হচ্ছে না, ঠিক আছে? রেস জুডিকাটা প্রযোজ্য হচ্ছে না। তাহলে মূল কনসেপ্টটা কী আসলো আমি আবার বলতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন, একদম আস্তে আস্তে মনোযোগ সহকারে বলতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন যে আপনি একটা মামলা দখল উদ্ধারের জন্য মামলা করলেন, দখল উদ্ধারের জন্য মামলা করলেন, যেমন ধরেন যে আলামিন ভাইদের বাড়ি হাসান দখল করে নিয়েছে। দখল করার পরে তখন আলামিন ভাই দখল উদ্ধারের জন্য হাসানদের বিরুদ্ধে কী করছে, মামলা করছে। তো যখন মামলা করলো, মামলা করার পরে বিচারক মামলাটা খারিজ করে দিল, তখন আলামিন ভাই বলতেছে যে এই জমি তো মালিক আমি, তাহলে যখন দখল উদ্ধারের মামলা যখন খারিজ করে দিচ্ছে তখন আমি কী করব, মালিকানা সহ দখল উদ্ধারের মামলা করব। তখন 9 ধারার মামলা কিন্তু খারিজ হয়ে গেছে প্রথমে, তাহলে মালিকানা সহ দখলের মামলা যদি করতে হয় তাহলে করতে হবে কি 8 ধারা আর 42 ধারা একসাথে পেঁচায় মামলা করতে হবে। তাহলে প্রথমে করলো 9 ধারা শুধু দখলের মামলা, আর পরবর্তীতে দখল এবং মালিকানার মামলা করবে 8 ধারা এবং 42 ধারা, ঠিক আছে?
এই হলো আপনার এই ক্ষেত্রে এই জন্যই 9 ধারাতে রেজ জুডিকাটা প্রযোজ্য নয় আর 8 ধারাতে রেজ জুডিকাটা প্রযোজ্য হয়। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে আবার বলেন, আমি আবার ব্যাখ্যা করব। বুঝতে পেরেছেন? বুঝেন না এরকমের কেউ আছেন? একজনও যদি না বুঝে থাকেন আমাকে বলেন। আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের এই ব্যাচটা কেজি স্কুলের স্টুডেন্টদের যেভাবে বুঝাই, যেভাবে পড়াই, আপনাদের আমি ঠিক সেভাবেই পড়াবো। সো আপনারা যতবার বুঝবেন না ততবার প্রশ্ন করবেন, ততবার আমি বুঝাবো। রেড জুডিকাটাটা একটু যদি বলতেন, মিলে গেছি। রেজ জুডিকাটা বলতে বোঝাচ্ছে যে একটা মামলা যদি কোর্টের মাধ্যমে একবার যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে ওই সেম একই বিষয় নিয়ে আবার পুনরায় কোর্টে মামলা দায়ের করা যাবে না। এটাকেই বলা হয় রেজ জুডিকাটা।